বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের অনিন্দিতা। আজকে চলে এসেছি আবার একটা গল্প পড়ে শোনাবার জন্য। বই থেকে একদম লাইন বাই লাইন, ঠিক যেরকম লেখক লিখেছেন। আসল ইংরাজিতে বলতে গেলে অরিজিনাল, আর শুদ্ধ বাংলায় বলতে গেলে শুদ্ধ আসল গল্প। কিছু ভুল বললাম তাহলে কিন্তু ত্রুটি মার্জনীয়। যাই হোক, তোমাদেরকে আজকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা স্বামীজি আর অনুকূল বর্মা। কিন্তু যদি যেভাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো। আমি কিন্তু খুব খুশি হই আর কি, তোমরা অবশ্যই শুনছো তবেই না আমাকে সাজেস্ট করছো। অবশ্যই কিন্তু কিছু সাজেশন থাকলে পরে শেয়ার করো। এটা কিন্তু আমার জন্য অবশ্যই, বুঝতেই পারছো, খুবই হেল্পফুল। পুরো গল্পটা শোনা চাই, কিন্তু তোমাদের জন্যই পড়ছি। চলো তাহলে আজকের গল্প শুরু করি। স্বামীজি আর অনুকূল বর্মা, লেখক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। অনুকূল বর্মা তার সেক্রেটারিয়েটের টেবিলের ওপর ঝুঁকে পুরো ম্যাগনিফ্লাইং গ্লাস দিয়ে একটা চিঠির লেখাগুলো খুঁটিয়ে পরীক্ষা করছিলেন। দাঁত দিয়ে কামড়ে ধরা তার অদ্ভুতকরণের মোটা পাইপ থেকে সামান্য ধোঁয়া উঠছিল। এমন সময় তার সেক্রেটারি মাধবী এক মহিলাকে নিয়ে ঘরে এসে বলল, জেঠু, একে মনে আছে? মাধবী অনুকূল বর্মার দুঃসম্পর্কের ভাইঝি। তার কাছেই মানুষ। ইতিহাসে এমএ পাশ করে শর্ট হ্যান্ড আর টাইপিং শিখে অনুকূল বর্মার সেক্রেটারির কাজ করে। যে মহিলাটিকে নিয়ে মাধবী ঘরে এলো তার মুখটা ভালো মানুষ, ভালো মানুষ, দোহারা চেহারা। ম্যাগনিফ্লাইং গ্লাসটা টেবিলে রেখে মুখ থেকে পাইপ নাবিয়ে মৃদু হেসে অনুকূল বর্মার প্রশ্ন করলেন, তোমার ঝুমরুর খবর কি কমলা? তোমার সঙ্গে নতুন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে সে আবার জড়িয়ে পড়েনি তো? ঝুমরু কমলার পমেরিয়ান কুকুরের নাম। বছর দুয়েক আগে এক কুকুর চুরির তদন্ত করতে গিয়ে অনুকূল বর্মা ঝুমরুর সন্ধান পান, আর সেই সঙ্গে বাঁচান এক মহিলার জীবন। প্রশ্ন শুনে লজ্জিত হেসে কমলা বলল, ঝুমরু খুব ভালো আছে অনুকূলবাবু। দিনেকের দিন যেন আরও চালাক হয়ে উঠছে। এক এক সময় আমার তো মনে হয় সে কুকুর নয়, একটা মানুষ। মৃদু হেসে অনুকূল বর্মা বললেন, আমারও তাই মনে হয়। এবার তোমাদের খবর বলো, তোমার দিদি উৎপলা কেমন আছে? আপনার দেওয়ায় সময় মতো দিদির অপারেশন করতে পেরেছিলাম। দিদি ভালো হয়ে গেছে। আপনার সেই ১,৫০০ টাকার চেকটা না পেলে কী যে হতো জানি না। তারপর একটু ইতস্তত করে কমলা বলল, সেই ১,৫০০ টাকা আজ শোধ করে দিতে এসেছি। সামান্য চমকে অনুকূল বর্মা বললেন, মানে? আপনার আশীর্বাদে দিদি হরিয়ানা লটারির ১,৫০,০০০ টাকা পেয়েছে। আমরা একটা বাড়ি কিনেছি, দোতলায় থাকি। একতলার দুটো ফ্ল্যাট ভাড়া দিয়ে যা পাই তাতে আমাদের দুটো প্রাণীর খরচ মোটামুটি ভালোই হলে। সেই খিটখিটে মিসেস সাহার চাকরি আমি ছেড়ে দিয়েছি। সন্ধে এক বুড়ো ভদ্রলোককে ঘন্টা দুয়েক আমি এখন বই পড়ে শোনাই। তিনি মাসে ৩০ টাকা করে দেন। কিন্তু টাকার জন্য এই চাকরি নিইনি। আসলে কিছু না করে আমি থাকতে পারি না। চেয়ারে হেলান দিয়ে পাইপটা নতুন করে ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে অনুকূল বর্মা হেসে বললেন, দিয়ে নিলে কি হয় ভুলে গেছো? তাছাড়া ও টাকা আমার নয়, একটা জোচ্চোর আর ক্রিমিনালের টাকা। একটা ভালো কাজে ওটা খরচ হয়েছে। আশা করি তাতে লোকটার পাপ কিছু কমবে। তারপর খানিক থেমে বললেন, তোমাদের খবর শুনে খুশি হলাম। টাকা ফেরত দেওয়ার কথা ভুলে যাও। মাধুমার সঙ্গে খানিক গল্প টল্প করো। আশা করি সে তোমাকে চাটাও খাওয়াবে। মাধবী বুঝল অনুকূল বর্মা নিজের কাজে মন দিতে চান, তাই সে হেসে বলল,
নিশ্চয়ই, চলুন আমরা পাশের ঘরে যাই। কমলা কিন্তু গেল না, একটু ইতস্তত করে বলল, আর একটা কথা ছিল, আমি নতুন একটা দুর্ভাবনায় পড়েছি। আপনার যদি সময় হয় তাহলে বলি। অনুকূল বর্মা বললেন, কমলা, তুমি ভারী বুদ্ধিমতী মেয়ে। তুমি যখন দুর্ভাবনায় পড়েছো তখন মনে হয় ব্যাপারটা নিশ্চয়ই সিরিয়াস। সামনের চেয়ারটায় বসে তোমার দুর্ভাবনার কথা গোড়া থেকে শেষ পর্যন্ত গুছিয়ে বলো। পাশের ঘর থেকে মাধবী তার শর্ট হ্যান্ডের খাতা আর পেন্সিল এনে কমলার পাশে বসল। খানিক চুপ করে থেকে মনে মনে ভাবনাগুলো যেন গুছিয়ে নিয়ে কমলা বলতে শুরু করলো। আমি যে ভদ্রলোককে বই পড়ে শোনাই তার নাম শিবতোষ বোস। তিনি বড়লোক নন, ছোট সরকারি কাজ করতেন, সামান্য পেনশন পান, বিয়ে থা করেননি। আত্মীয় স্বজন বলতে তার মামার একমাত্র বিধবা মেয়ে তরুণা। খুব বড়লোকের বাড়িতে তার বিয়ে হয়েছিল, অগাধ সম্পত্তির মালিক, আমারই বয়সী। ভারী সুন্দর তার চেহারা, আরে সুন্দর তার ব্যবহার, এমন ভালো মানুষ ধরনের যে খানিকটা বোকা বোকা বলে মনে হয়। শিবতোষবাবুকে রোজ সে দেখতে আসতো নিজের বিরাট গাড়িতে। তরুণার সঙ্গে সেখানেই আমার আলাপ, ক্রমে সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। অল্প বয়সেই সে বিধবা হয়, ছেলেপুলে নেই। তার বিরাট বাড়িতে অনেক ঝি চাকর, দুঃসম্পর্কের আত্মীয় স্বজন, আর তার শ্বশুরের আমলের বুড়ো এক সরকার মশাই। তিনিই সম্পত্তি দেখাশোনা, মালপত্রের তদারক, বাড়ি ভাড়ার আদায় টাদায় সব কিছু করেন। ভারী বিশ্বাসী আর ভালো লোক, তবে মোটেই বোকাশোকা নন। তরুণার জীবনে শখ বলতে কিছু নেই, সেটাই তার সম্বন্ধে আমার অস্বস্তির কারণ। বছরে 3-4 বার সে তীর্থে তীর্থে ঘোরে সরকার মশাইয়ের সঙ্গে। নতুন সাধু সন্ন্যাসীর খবর পেলে সে ছুটে যায়, কিন্তু কোথাও তার মন টেকে না। আমাকে বলে সবসময় সে যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কী যে খুঁজছে জানে না। অন্তত মাস 4 আগে পর্যন্ত জানতো না। বাধা দিয়ে অনুকূল বর্মা প্রশ্ন করলেন, মাস 4 কেন? কারণ মাস 4 আগে স্বামী সহজানন্দের খোঁজ সে পায়। বারাসাতে 50 বিঘে জায়গা জুড়ে স্বামীজির বিরাট আখড়া। আগে সেখানে তরুণা যেত সপ্তাহে 2-3 বার, তারপর দৈনিক। এখন সপ্তাহে 2-3 দিন আখড়াতেই থাকে। স্বামীজির চেলার সবাই কি মহিলা? পাইপে তামাক ভরতে ভরতে অনুকূল বর্মা প্রশ্ন করলেন। প্রায় সবাই। আর একটু ইতস্তত করে কমলা থেমে গেল। আর তার চেহারাটা খুব সুন্দর। অনুকূল বর্মা কমলার কথাটা শেষ করে দিলেন। পাইপের পাশে তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। এরকম সুন্দর চেহারা সাধু সন্ন্যাসী আর তাদের মহিলা শিষ্যাদের কথা তো নতুন নয়, কিন্তু তোমার দুর্ভাবনার কারণ কি? কারণ তরুণার ভাষা ভাষা সুন্দর চোখ দুটোর বিহ্বল চাউনির জন্য। সে বলে স্বামীজি স্বয়ং ভগবান, তার অসাধ্য কিছু নেই। এ জীবনেই তিনি অনন্ত জীবনের স্বাদ দিতে পারেন, অনন্ত আনন্দের স্বাদ দিতে পারেন। সেই স্বাদ তরুণা নাকি পেয়েছে। এইসব কথা তরুণা যখন বলে তখন তার চোখ দুটো দেখে মনে হয় সুস্থ মানুষের চোখ নয়। তরুণার চাউনির জন্যে আমার যে অস্বস্তি হতে শুরু করে সে কথা ঠিক, শুধু আমার অস্বস্তির জন্য আপনার কাছে আসতাম না। আমি এখন রীতিমতো ভয় পেয়ে গেছি। ভয়? ভয় কেন? কারণ তরুণার সরকার মশাই আমার বাড়িতে এসে বলেছেন তরুণা একটা উইল করার জন্য তাদের উকিলবাবুকে ডেকেছে। তার যাবতীয় সম্পত্তি সে স্বামীজিকে দিতে চায়। তরুণার সম্পত্তি, সেটা যাকে ইচ্ছে দেবার তো তার অধিকার আছে।
তা আছে মানি, কিন্তু আমার ভয়ের কারণ সেটা নয়। থামলে কেন, বলে যাও। স্বামীজি শিষ্যারা সবাই বড়লোক। গত বছর সেই রকম 4জন শিষ্যা মারা গেছেন, তাই আমার ভয় তরুণার জন্যে। কিভাবে সেই সব মহিলাদের মৃত্যু হয়? তারা কি কেউ খুন হয়েছিলেন নাকি কোনো রকম দুর্ঘটনায় মারা যান? না না, নানা অসুখে তারা মারা যান। একজন মারা যান নিউমোনিয়ায়, আর 3জন মারা যায় গ্যাস্ট্রিক আলসারে। স্বামীজির আখড়ায় কেউ মারা যায়নি, তাদের মৃত্যু হয় নিজেদের বাড়িতে। কিন্তু কেন জানি না অনুকূলবাবু, এই সব খবর শুনে পর্যন্ত তরুণা সম্বন্ধে আমার দারুণ ভয় হচ্ছে। টেবিলের একটা কোণ শক্ত করে চেপে ব্যাকুল দৃষ্টিতে কমলা তাকালো অনুকূল বর্মার দিকে। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন অনুকূল বর্মা। ঘরের মধ্যে তিনি পায়চারি করতে লাগলেন। হঠাৎ থেমে তিনি প্রশ্ন করলেন, যেসব মহিলা মারা গেছেন তাদের নাম ঠিকানা আমাকে দিতে পারো? কমলার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, আমি জানতাম তাদের নাম ঠিকানা আপনি জানতে চাইবেন। আগে থেকেই জোগাড় করে রেখেছি, এই নিন। কমলা তার ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ অনুকূল বর্মার দিকে এগিয়ে দিল। চেয়ারে বসে কাগজটা খুলে মন দিয়ে সেই মহিলাদের নামধাম তিনি পড়লেন। কি যেন খানিক ভাবলেন, তারপর খুব গম্ভীর গলায় ধীরে ধীরে বললেন, তুমি ভারী বুদ্ধিমতী। আমি জানি তোমার সাহসেরও অভাব নেই, আর তুমি খুব ভালো অভিনয়ও করতে পারো। এটা কাজ করতে পারবে। কিন্তু আগে থেকেই সাবধান করে দিচ্ছি, এই কাজটার মধ্যে বেশ খানিকটা কিন্তু বিপদের ঝুঁকি আছে। মাথা ঝাঁকিয়ে কমলা বলল, ভয় ডর আমার খুব কম। তাছাড়া তরুণার জন্য সব কিছু আমি করতে পারি। আগেকার মতোই গম্ভীর গলায় অনুকূল বর্মা ধীরে ধীরে বলে চললেন, ব্যাপারটা ভালো করে জানতে হলে এই স্বামীজির শিষ্যা তোমাকে হতে হবে। কথায় কথায় স্বামীজিকে জানাবে লটারিতে তুমি 1.5 লাখ টাকা পেয়েছো। জানাবে কলকাতায় তোমার দোতলা বাড়ি আছে। কিন্তু প্রথম দরকার তরুণার সঙ্গে তর্ক করা। তাকে বলা স্বামীজি একটা বোগাস, জোচ্চোর। তোমার কথা শুনলে তরুণা নিশ্চয়ই চেষ্টা করবে তোমার মত পাল্টাতে। নিশ্চয়ই তোমাকে বলবে তার সঙ্গে স্বামীজির আখড়ায় যেতে। গজগজ করতে করতে যেতে তুমি রাজি হবে, আখড়ায়ও যাবে। তারপর এমন ভাব দেখাবে স্বামীজি তোমাকে মোহিত করে ফেলেছেন। কমলা বলল, আপনার কথা মতো কাজ করা মোটেই শক্ত নয়, অনায়াসে পারব। পুলিশ কমিশনারের সঙ্গে অনুকূল বর্মার কথা হচ্ছিল। তিনি বললেন, স্বামী সহজানন্দর কথা আমি বিলক্ষণ জানি। লোকটা আমার দুচক্ষের বিষ। কিন্তু একটা ইন্টারেস্টিং খবর জানেন? লোকটা পণ্ডিত। কেমিস্ট্রিতে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পেয়েছিল। আসল নাম অজয় গুপ্ত। বারাসাতে তার আখড়ার মধ্যে চমৎকার একটা ছোট ল্যাবরেটরি আছে। অবসর সময় সেখানে সে রিসার্চ করে। তার রিসার্চের প্রবন্ধ বিদেশের নানা পত্রিকায় ছাপা হয়েছে। অনেক বিখ্যাত বৈজ্ঞানিক তার কাজের তারিফ করেছেন। লোকটা হঠাৎ স্বামীজি সাজলো কেন, সেটাই হেয়ালি। সে যে সত্যিকারের ক্ষমতাবান বৈজ্ঞানিক সে কথা যেমন ঠিক, তেমনি ধনী মহিলাদের এই জীবনে অনন্ত জীবন অনন্ত আনন্দ দেবার প্রতিশ্রুতিও বিরাট একটা বুজরুকি। মেয়েরা তার জন্য পাগল, এ কথা স্বীকার না করে উপায় নেই। লোকটার দারুণ হিপনোটিক পাওয়ার আছে। হালে যে 4জন মহিলা মারা গেছে যাদের নাম ঠিকানা আপনাকে দিয়েছিলাম তাদের সম্বন্ধে খবর নিয়েছিলেন? অনুকূল বর্মা জিজ্ঞাসা করল। নিয়েছিলাম মিস্টার বর্মা, কিন্তু তাদের মৃত্যুর মধ্যে সন্দেহজনক কিছু নেই। সুভদ্রা যোশী মারা যান টিবিতে,
সহজানন্দের শিষ্যা হবার অনেক আগেই তার টিভি হয়েছিল। ডাক্তাররা মনে করেন তিনি সেরেও গেছেন। হঠাৎ অসুখটা কেন যে রিল্যাপস করলো স্পেশালিস্টরা বুঝতে পারছেন না। সুষমা রায় মারা যান টাইফয়েডে, নন্দিতা আর শ্যামলী দেবী মারা যান গ্যাস্ট্রিক আলসারে। সবাইকার মৃত্যু হয় নিজেদের বাড়িতে, স্বামীজি কিংবা তার আখড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন অনুকূল বর্মা। বললেন, সন্দেহজনক কিছু পাওয়া যাচ্ছে না বলেই আমার দুর্ভাবনা। হেসে উঠে পুলিশ কমিশনার বললেন, কিছু মনে করবেন না মিস্টার বর্মা, আমার মনে হয় অযথা সন্দেহ আর দুর্ভাবনা করা আপনার একটা বাতিক। কমলা বলল, একটা কথা আমাকে স্বীকার করতেই হবে তরুণা, স্বামীজির এই মাঠে এসে বাস্তবিকই আমি ভারী শান্তি পেয়েছি। তরুণার ভাসা ভাসা চোখ দুটো উৎসাহে জল করে উঠল। সে বলল, সে কথা আগেই তোমাকে বলিনি? গতকাল সন্ধে প্রার্থনা সভায় অনন্ত জীবন আর অনন্ত আনন্দের কথা স্বামীজি ভারী সুন্দর করে বুঝিয়ে যে বলেছিলেন। জানতুম এখানে এলে স্বামীজিকে দেখলে, তার বক্তৃতা শুনলে মোহিত না হয়ে কেউ পারে না। আজ পূর্ণিমা, প্রতি পূর্ণিমা রাতে স্বামীজি উৎসব করেন। সেই উৎসবে অনন্ত আনন্দের স্বাদ তিনি আমাদের দেন। আজ সন্ধে সেই আনন্দ পাবার পর তোমার মন থেকে সব রকম অবিশ্বাস মুছে যাবে। সেই আনন্দের স্বাদ পাওয়ার জন্যে সত্যিই স্বীকার করছি ভারী আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করছি, কমলা বলল। বারাসাতে স্বামী সহজানন্দের মঠে দিন 5 আগে কমলা এসেছিল। স্বামীজিকে সে বলেছিল, আমি গোঁড়া হিন্দু পরিবারের মেয়ে। আপনাকে বলে রাখা ভালো, আপনি যে নতুন ধর্ম প্রচার করছেন তাতে আমার আদৌ কোনো বিশ্বাস নেই। তবে তরুণা আমার বিশেষ বন্ধু, তার অনুরোধেই সব কিছু দেখতে এসেছি। স্বামীজি মধুর এসে বলেছিলেন, কমলা দেবী, আপনি তরুণার বন্ধু, তাই আপনাকে স্বাগত জানাচ্ছি। শুধু বিশ্বাস করুন, আমি বুজরুকি করছি না। যে ধর্ম প্রচার করছি সেটা স্বপ্নে ভগবান আমায় আদেশ দিয়েছেন। আমার মঠের দরজা সবাইকার জন্য খোলা। আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন না কেন, তাতে কিছু আসে যায় না। আপনি থাকুন, আপনি দেখুন, আপনি শুনুন, এর চেয়ে আমার বেশি কিছু বলার নেই। আমার পিতার এই আশ্রমে বহু প্রাসাদ আছে জানবেন। তরুণাকে কমলা তারপর বলেছিল, স্বামীজির চেহারা বাস্তবিকই ভারী সুন্দর, এরকম সৌম্য পুরুষ কখনো দেখিনি। উৎসাহিত হয়ে তরুণা বলেছিল, বলিনি? সূর্যাস্ত হয়ে গেছে। শরতের পূর্ণিমার চাঁদ আকাশে বাতাসে আলোর বন্যা এনেছে। প্রার্থনা সভার মঞ্চের সামনে জমায়েত হয়েছে মঠের শিষ্যরা। শিষ্যাদের সংখ্যাই বেশি। মঞ্চের ওপর স্বামী সহজানন্দ এসে দাঁড়ালেন। পরনে তার সিল্কের সোনালি আলখাল্লা। তিনি হাত তুলতে সবাই স্তব্ধ হয়ে দাঁড়ালো। তিনি বললেন, আমার হরিণরা কোথায়? ভক্তের দল একসঙ্গে বলে উঠল, স্বামীজি, আমরা হাজির। তোমাদের হৃদয় মুক্ত করো, আনন্দ নাও, আনন্দ নাও। আজ আনন্দের উৎসব, আজ আনন্দের উৎসব, আজ শান্তির উৎসব, আজ শান্তির উৎসব। কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, শুধু আনন্দ, শুধু আনন্দ। আমার হরিণদের কটা করে দেহ? রক্ত মাংসের দেহ, পাপের দেহ, আলোর দেহ।
কি দিয়ে দীক্ষা নেবে? রক্ত দিয়ে। দীক্ষা নিতে তোমরা প্রস্তুত? আমরা প্রস্তুত। গেরুয়া কাপড় দিয়ে নিজেদের চোখ তোমরা বাঁধো, তারপর সব হাত বাড়িয়ে দাও। ভক্তের দল নিজেরাই নিজেদের চোখ বাঁধল, তারপর বাড়িয়ে দিল তাদের ডান হাত। কমলাও। স্বামীজি এলেন তার কাছে, তুলে নিলেন তার হাত। কমলার মনে হলো তার হাতে যেন ছুঁচ ফুটল। স্বামীজি বললেন, রক্ত দিয়ে তোমার দীক্ষা হলো। তিনি সরে গেলেন। খানিক পরে তার আদেশ হলো, চোখ খোলো, হৃদয় খোলো, আনন্দ নাও, আনন্দ, শুধু আনন্দ। কমলা চারদিকে তাকালো। জ্যোৎস্নার বন্যায় আকাশ বাতাস পৃথিবী ভেসে যাচ্ছে। ধীরে ধীরে সে পুকুর পাড়ে ঘাসের ওপর গিয়ে বসল। তারপর হঠাৎ উদ্দাম আনন্দে ভরে গেল তার দেহ মন। জীবন কি আশ্চর্য সুন্দর, সে নিজে কি আশ্চর্য সুন্দর। অসীম তার ক্ষমতা, সব কিছু সে করতে পারে। পৃথিবী থেকে সে মুছে দেবে যুদ্ধ আর অ্যাটম বোমার আতঙ্ক। দূর করবে সে অগণিত মানুষের দারিদ্র্য। পৃথিবীতে সুখ বলে কিছু থাকবে না, জীবনে দুঃখ বলে কিচ্ছু থাকবে না। নতুন একটা পৃথিবী সে গড়বে। সে পৃথিবীতে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। কমলার যখন ঘুম ভাঙল, শরীরটা তার আড়ষ্ট। হাত ঘড়িতে দেখল রাত প্রায় 12টা। সে চমকে উঠল। 3 ঘন্টা ধরে সে স্বপ্ন দেখেছে, কিন্তু অবাক না হয়ে সে পারল না। মানুষকে আনন্দ দেবার কি আশ্চর্য ক্ষমতা স্বামীজির। অনুকূল বর্মা বললেন, যা যা বলছি নির্ভুলভাবে সেগুলো করতে পারবে তো কমলা? কমলা বলল, নিশ্চয়ই। স্বামীজিকে বলেছ লটারিতে টাকা পাওয়ার কথা? বলেছি। বলেছ উইল করে তোমার সব টাকা মটকে দিতে চাও? বলেছি। কিন্তু বিশ্বাস করুন অনুকূলবাবু, স্বামীজি টাকা পয়সা সম্বন্ধে একেবারে উদাসীন। আমাকে বলেছেন, যা পারো দিও, কিছু না দিলেও এসে যায় না। তোমাকে আমি শিষ্যা করে নিয়েছি। অনুকূল বর্মা মৃদু হেসে প্রশ্ন করলেন, তোমার স্বাস্থ্যের কথা বলেছ? বলেছি। ছোটবেলায় আমার টিবি হয়েছিল। কসৌনির স্যানিটেরিয়ামে চিকিৎসার পর ভালো হয়ে গেছি। কিন্তু বুঝতে পারছি না আমাকে দিয়ে এই মিথ্যে কথাটা বলালেন কেন? আমার লাংস তো সম্পূর্ণ সুস্থ। বিশ্বাস করো কমলা, এটা বলা দরকার ছিল। তরুণার সম্বন্ধে যা বলতে বলেছিলাম, স্বামীজিকে বলেছ সে কথা? বলেছি। তার এক মামা শ্বশুর তার স্বামীর চেয়েও ধনী। তিনি খুব অসুস্থ। ডাক্তার বলেছে বেশি দিন তিনি বাঁচবেন না। তিনি মারা গেলে তার সমস্ত সম্পত্তিও তরুণা পাবে। খুব ভালো। আশা করি তরুণার শিগগিরই কোনো বিপদ হবে না। সত্যি সত্যি তার বিপদ ঘটতে পারে বলে মনে করেন? সেটা জানবার চেষ্টাই তো করছি। ভালো কথা। মঠে পরিমল বলে কাউকে দেখেছো? তাকে না দেখে উপায় কি? লোকটা সবুজ লুঙ্গি আর টকটকে লাল ফতুয়া পরে। গাজর ছাড়া আর কিছু খায় না, কিন্তু স্বামীজির ওপর তার প্রচণ্ড ভক্তি। চমৎকার। সব কিছু ঠিক ঠিক চলছে। এখন শুধু আগামী পূর্ণিমার উৎসবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আবার পূর্ণিমা এসেছে। আকাশে বাতাসে বইছে আলোর বন্যা। প্রার্থনা সভার মঞ্চের সামনে জমায়েত হয়েছে মঠের শিষ্য শিষ্যার দল। তাদের মধ্যে 15 জন নতুন শিষ্য।
আজ তারা রক্ত দিয়ে প্রথম দীক্ষা দেবে। সোনালি সিল্কের আলখাল্লা পরে স্বামী সহজানন্দ এসে দাঁড়ালেন মঞ্চের ওপর। তার মিষ্টি ঋণঋণের স্বর শোনা গেল। দীক্ষার জন্যে তোমরা প্রস্তুত? আমরা প্রস্তুত। নিজেদের চোখ বেঁধে ডান হাত বাড়িয়ে দাও। কমলার পাশে সবুজ লুঙ্গি আর লাল ফতুয়া পরে দাঁড়িয়েছিল সেই ভক্ত পরিমল। গাজর ছাড়া অন্য কিছু সে খায় না। মঞ্চ থেকে নেমে ভক্তদের মধ্যে স্বামীজি ঘুরতে লাগলেন। পরিমলের হাতে ছুঁচ ফুটতে ভাবাবেগে অস্ফুট স্বরে বসে বলে উঠল, আনন্দ আনন্দ। কমলার হাত তুলে নিলেন স্বামীজি। হঠাৎ একটা বজ্রকঠিন স্বরে সবাই চমকে উঠল। থামুন। তারপর ধস্তাধস্তির শব্দ। স্বামীজির ক্রুদ্ধ হুঙ্কার। ভক্তের দল চোখের বাঁধন খুলে দেখল একটা অবিশ্বাস্য দৃশ্য। সেই সবুজ লুঙ্গি পরা পরিমল আর নতুন একজন ভক্ত স্বামীজিকে চেপে ধরেছে। পরিমল বজ্র কঠিন স্বরে বলে চলল, আপনাকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট আমার কাছে আছে। সেই সঙ্গে দেখা গেল মঠের ফটক দিয়ে ইউনিফর্ম পরা একদল লোককে এগিয়ে আসতে। এক ভক্ত চেঁচিয়ে উঠল, কি সর্বনাশ, সেরা পুলিশ! স্বামীজিকে যে ধরে নিয়ে যাচ্ছে! ডিটেকটিভ ইন্সপেক্টর পরিমল রায় মাটি থেকে হাইপোডার্মিক সিরিজটা তুলে নিয়ে সাবধানে রুমাল দিয়ে জড়াতে লাগলেন। স্বামীজির হাত থেকে সেটা খসে পড়েছিল। পুলিশ কমিশনার বললেন, আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন কমলা দেবী। আপনার সাহায্য না পেলে ধরিবাজ অজয় গুপ্তকে আমরা ধরতে পারতাম না। লোকটার ওপর অনেক দিন থেকে আমাদের নজর ছিল। অনুকূল বর্মা বললেন, আমি জানতাম কমলা খুব ভালো অভিনয় করতে পারে, আর তার সাহসের অভাব নেই। কমলাকে একটা মারাত্মক বিপদের ঝুঁকে নিতে বলার পর থেকে আমার মনে শান্তি ছিল না। কমলা বলল, এখনও আমি ভালো করে কিছু বুঝতে পারছি না, সিরিঞ্জটায় কী ছিল? অনুকূল বর্মা গম্ভীর স্বরে বলে চললেন, অজয় গুপ্ত একদিকে যেরকম জিনিয়াস, অন্যদিকে সেই রকমই ভয়ঙ্কর ক্রিমিনাল। বৈজ্ঞানিক পদ্ধতিতে নিখুঁতভাবে মার্ডার করে ধনী মহিলাদের সম্পত্তি হাতিয়ে নেয়। আশ্রমের মঠে নানা ভয়ঙ্কর রোগ জীবাণু সে কালচার করত। উৎসবের দিন ভক্তদের হাতে সামান্য ডোজে ভাংসে ইনজেক্ট করে দিত। তার ফলে ভক্তদের মনে একটা অদ্ভুত আনন্দের মোহ কিছুক্ষণের জন্য জন্মাত। এই নেশার দরুন শিষ্য শিষ্যারা তাকে ছেড়ে যেত না। কিন্তু তার আর একটা উদ্দেশ্যও ছিল। সেটা হলো ধনী বিধবা মহিলাদের মার্ডার করে তাদের বিষয় সম্পত্তি হাতানো। তার অসাধারণ সুন্দর চেহারা, আশ্চর্য বক্তৃতা দেবার ক্ষমতায় মহিলারা মুগ্ধ হতো। আনন্দের স্বাদ পেয়ে কৃতজ্ঞতায় নিজেদের যথাসর্বস্ব তাকে লিখে দিত। তারপর একে একে মৃত্যু হতো তাদের মৃত্যু হতো নিজেদের বাড়িতে। ডাক্তাররা মনে করত নানা অসুখে ভুগে তাদের মৃত্যু হয়েছে। ব্যাপারটা সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি। ধরো ব্যাসিলাস কোলি কমিউনিস, সেটা ইনজেক্ট করলে কিছুকাল পরে হয় আলসার আর কোলাইটিস। টাইফয়েডের জীবাণু ইনজেক্ট করলে হয় টাইফয়েড। নিউমোকাস দিলে হয় নিউমোনিয়া। ওল্ড টিউবারকিউলিন দিলে সুস্থ লোকের কিছু হয় না, কিন্তু আগে যে টিবিতে ভুগেছে তার হয় টিবি। ধনী মহিলাদের এই সব জীবাণু সে ইনজেক্ট করত। লোকটার শয়তানির কথা ভেবে দেখো, শহরের নানা জায়গায় নিজেদের বাড়িতে মহিলাদের মারা যেতেন। আলাদা আলাদা ডাক্তার তাদের চিকিৎসা করতেন। অজয় গুপ্তকে কে সন্দেহ করবে? পুলিশ কমিশনার বললেন, এরকম শয়তান ক্রিমিনাল ইতিহাসে খুব কমই দেখা গেছে। অনুকূল বর্মা বলে চললেন, ডিটেকটিভ ইন্সপেক্টর পরিমল রায় তাকে যখন অ্যারেস্ট করেন তখন সিরিঞ্জের মধ্যে ছিল ওল্ড টিউবারকিউলিন।
তুমি কখনো টিভিতে ভোগোনি, তাই সেটায় তোমার ক্ষতি হতো না। সেই কারণেই তোমাকে বলেছিলাম বলতে যে আগে তুমি টিভিতে ভুগেছো। কিন্তু সবসময় আমি দারুণ আতঙ্কে ছিলাম, লোকটি যদি অন্য কোনো জীবাণু তোমায় ইনজেক্ট করে। পুলিশ কমিশনার বললেন, আপনার সাহস, আপনার অভিনয়, আপনার বুদ্ধি, সব কিছুর জন্য আমরা কৃতজ্ঞ। আবার আপনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শিশুর মতো হেসে উঠল কমলা। আমাকে লজ্জা দেবেন না। আমি আর আমার বন্ধু তরুণার জীবন বাঁচাতে পেরে থাকি, মনে করব সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু স্বামীজি মানে ডাক্তার অজয় গুপ্তকে শাস্তি দেবার সব রকম প্রমাণ আপনাদের আছে কি? পুলিশ কমিশনার বললেন, কমলা দেবী, আপনি শুধু আপনার বন্ধুর জীবন বাঁচাননি, অনেক মহিলার জীবন বাঁচিয়েছেন। আর প্রমাণের কথা বলছেন? হ্যাঁ, অনেক প্রমাণ আমরা পেয়েছি। মঠের সমস্ত ল্যাবরেটরি বিশেষজ্ঞরা এখন পরীক্ষা করছেন, প্রমাণের অভাব হবে না। একটা কথা, সবচেয়ে দুঃসাহসী কাজের জন্য পুলিশের একটা মেডেল আছে, আপনাকে সেটা দেওয়া হবে। আবার ছেলে মানুষ মেয়ের মতো কমলা হাসল। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই নেব। আমার ঝুমরু সেটা পড়বে। কমলা হেসে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। পুলিশ কমিশনার অনুকূল বর্মার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, মহিলা সুস্থ আছেন তো ঝুমরুকে? অনুকূল বর্মা বললেন, কমলার মতো মেয়ে হয় না, ঝুমরু তার পমেরিয়ান কুকুর। সেটা মস্ত বড় কাহিনী, আপনাকে বলা হয়নি, আর একদিন বলবো। পরের আর একদিন আমি তোমাদের আর একটা এরকমই দারুণ গল্প শোনাবো। কিন্তু এই গল্পটা আপাতত তোমাদের কেমন লাগলো তা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে তোমাদের একদম বুঝিয়ে দিতে হবে। ভালো লাগলে অন্যদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার কাছে কিন্তু পুরো বুস্টার ডোজের মতো কাজ করে, সে তো তোমরা জানোই। তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে পরে এখানেই বিদায় জানাচ্ছি তোমাদের সবাইকে। শুভকামনার সঙ্গে দেখা হবে আগামী আরেকটি সুন্দর গল্পের সাথে। সবাই ভালো থেকো। টাটা।